ফ্রেন্ডস, আজ একটা টপিক আমাদের ওপেন ফেসবুকে আলোচনা করার কথা ছিল, মেল সেক্সুয়াল ডিজিজেস। তো মেল সেক্সুয়াল ডিজিজেস, অনেক রকম ডিজিজ আছে, আমরা কিছু আলোচনা করব। মেল সেক্সুয়াল ডিজিজের মধ্যে বেশি ইম্পর্ট্যান্ট ইরেকটাইল ডিসফাংশন। এর আগে নাম ছিল ইম্পোটেন্সি, নতুন নাম ইরেকটাইল ডিসফাংশন। ইরেক্ট মানে সোজা হওয়া। সেক্সুয়াল এক্সাইটমেন্ট হলে পেনিসটা, পুরুষের পেনিস যেটা নর্মালি ছোট থাকে বা ইরেক্ট সোজা না হয়, রক্ত ওর ভিতরে অনেক চলে যাওয়ার ফলে ওটা সোজা হয়ে যায়, ইরেক্ট। তো পেনিস ইরেক্ট হয় বলে এর নাম হচ্ছে ইরেকশন অফ দ্য পেনিস। ইরেকশন থেকে ইরেকটাইল, দ্য ক্যাপাবিলিটি, দ্য পাওয়ার অফ দ্য ইরেকশন। এর ফাংশন ঠিক মতো যদি না হয় তাহলে এটা ইরেক্ট হবে না, লুজ হয়ে থাকবে, তো ইরেক্ট। তাহলে লুজ হয়ে থাকলে সেটা নর্মাল ফাংশন বজায় করছে না, ইট ইজ নোন অ্যাজ ইরেকটাইল ডিসফাংশন। আগে নাম ছিল ইম্পোটেন্সি। কেন ইম্পোটেন্সি নাম ছিল? কারণ এই ইরেক্ট হওয়াটা একটা পোটেন্সির ব্যাপার। পোটেন্সি মানে শক্তি। মনের শক্তি থাকতে পারে কিন্তু এই অর্গানের শক্তি নেই, ল্যাক অফ পাওয়ার অফ দ্য পেনিস। সো পোটেন্সি, ল্যাক অফ পোটেন্সি অফ দ্য পেনিস, পেনিসটার কোনো পোটেন্সি নেই। সো ল্যাক অফ পোটেন্সি সমান সমান ইম্পোটেন্সি, নট পোটেন্ট। পোটেন্ট মিনস অ্যাক্টিভ, অ্যাক্টিভিটি নেই, এই অর্গানটার অ্যাক্টিভিটি নেই, তাই ইম্পোটেন্ট থেকে ইম্পোটেন্সি। ইরেকশন থেকে ইরেকটাইল ফাংশন ঠিক নেই, দ্যাট ইজ কল্ড ইরেকটাইল ডিসফাংশন। অনেক মেয়ে দুঃখ করে হয়তো তার বন্ধুকে বলতে পারে, তুমি কি তোমার বন্ধুর সাথে আমার বিয়ে দিলে? মতো ইরেকটাইল ডিসফাংশন, হি ইজ নট পোটেন্ট, হি ইজ ইম্পোর্টেন্ট। তো আগে এই ইম্পোর্টেন্ট শব্দ ছিল, তার বাংলা কথা হলো ধ্বজভঙ্গ। ধ্বজা মানে পতাকা, এটা বাংলা শব্দ কোত্থেকে কীভাবে এসছে, এটা পতাকার সমান। পতাকা মানে একটা সম্মান, একটা দেশের ঐতিহ্য। কোনো অনুষ্ঠানের সময় পতাকা সোজা করে মাথা উঁচু করে দাঁড় করায়, কোনো মন্দিরে পতাকা উঁচু করে দাঁড় করায়। পতাকার আরেক শব্দ হলো ধ্বজা। আমরা ধ্বজা নিয়ে আইরে বেরিয়ে আই, চল রে ধ্বজা নিয়ে, মানে পতাকা নিয়ে। তো পুরুষ মানুষের পৌরুষত্বের একটা ব্যাপার হলো এই ধ্বজা। যেমন পেনিস পারফেক্ট, শক্তি, তো পুরুষ। সো ধ্বজার সাথে, পতাকার সাথে, দেশের সর্বোচ্চ সম্মানের সাথে পুরুষের সর্বোচ্চ শক্তি এটাকে মনে করা হয়েছে, তাই তো বলা হয়েছে ধ্বজা। ধ্বজা থেকে ধ্বজভঙ্গ। ধ্বজা, পতাকা নর্মাল অবস্থায় নেই। পতাকা যে কোনো কারণে হোক, যে কোনো রোগেই হোক, তোমার ভঙ্গ হয়েছে, তাই একে বলা হয় বাংলায় ধ্বজভঙ্গ রোগ। ধ্বজভঙ্গ কেন বলা হয় বললাম, ধ্বজা মানে পতাকার সাথে তুলনা করেছে। পতাকা যেমন মাথা উঁচু করে থাকে, দেশের সম্মান, ক্লাবের সম্মান, রাষ্ট্রের সম্মান, ধর্মের সম্মান, মন্দিরের সম্মান, তেমনি পুরুষ তোমার সম্মান এটাই। তুমি পুরুষ, নারীর থেকে তোমার এই পার্থক্য এই জন্যেই। কিন্তু তোমার সেই ধ্বজা ঠিক নেই, তোমার সে পতাকা ঠিক নেই, তাই তুমি ধ্বজ ভঙ্গ হয়েছ, তুমি পতাকা ভঙ্গ হয়েছ, তাই রোগটার নাম ধ্বজভঙ্গ। আর ইরেকশন মানে শক্ত হচ্ছে না বলে সেখান থেকে নাম হয়েছে ইরেকটাইল নন ফাংশন, ডিসফাংশন।
আরেকটা শব্দ হলো ইংরেজি ইম্পোর্টেন্ট, পোটেন্সি নেই, ল্যাক অফ পোটেন্সি, ল্যাক অফ পাওয়ার অফ দ্য পেনিস, তাই ইম্পোর্টেন্সি। তাহলে ইংরেজিতে, বাংলায় তাহলে ধ্বজভঙ্গ কেন বলা হয় বললাম। ইংরেজিতে বলায় দুটো শব্দই ব্যবহার হয়, একটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন আর একটা হচ্ছে ইম্পোটেন্সি। আর সাবজেক্টের বেলায় ইম্পর্টেন্ট। রোগীটা কিসে? রোগীটা ইম্পর্টেন্ট, স্যার আই অ্যাম ইম্পর্টেন্ট। আর রোগটা হলো ইম্পোটেন্সি। তো ইম্পর্টেন্স শব্দ এখন ব্যবহার হয় না। আমাদের পুরানো ম্যাথমেটিকায় লেখা আছে ইম্পোটেন্সি, কিন্তু নতুন সব জায়গাতেই এই শব্দ রিপ্লেসড হয়েছে অ্যাজ ইরেকটাইল ডিসফাংশন, অ্যাজ ইরেকটাইল ডিসফাংশন হিসেবে ব্যবহৃত হয়। সো ইরেকটাইল ডিসফাংশন রোগটা আলোচনা করছি। যৌন মিলনে পুরুষদের আংশিক বা অসম্পূর্ণ ক্ষমতা থাকার জন্যে একে বলা হয় ইম্পোটেন্সি। এর কারণটা কি? এরকম হয় কেন? মেন কারণ, নাম্বার 1 কারণ সাইকোলজিক্যাল। অনেকে জানে না যে মেন কারণ সাইকোলজিক্যাল, তাই এর সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট খুব ইম্পর্টেন্ট। মনের জোর বাড়ানো, মনে তার জোর দেওয়া, অ্যাসিওর করা, শক্তি বাড়ানো, এটা হচ্ছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। বেশি আমি পারবো কি না, অনেক দিন থেকে শুনছে গল্প, মেয়েদেরকে সন্তুষ্ট না করতে পারলে তার মান সম্মান যাবে। অনেক মেয়ে নাকি চলে যায়, ও শুনেছে যে ওরা বন্ধুর স্ত্রী চলে গেছে, আমার স্ত্রী আবার চলে যাবে না তো। আমার ওর সাথে বাচ্চা কাচ্চা হওয়ার সম্পর্ক নেই, কারণ বাচ্চা কাচ্চা এমনি এক ফোঁটা শুক্র বীর্য গেলেই হয়ে যেতে পারে, কিন্তু ভাবে যে ওর জন্য বোধহয় বাচ্চা কাচ্চা হবে না, কিন্তু ওর জন্য কোনো বাচ্চা কাচ্চার না হওয়ার কোনো প্রবলেম হয় না। যেমন কারোর যদি টেস্টিসের সিক্রেশন হচ্ছে, কোনো কারণে আসছে না, তাকে ইঞ্জেকশন দিয়ে ওরকম বের করিয়েও বাচ্চা কাচ্চা জ্বরের মধ্যে ঢুকিয়ে বাচ্চা কাচ্চা করানো যায়। কিন্তু মনের মধ্যে ভয় থেকে যাচ্ছে যে এর জন্য যদি আমার বাচ্চা কাচ্চা না হয়, তাহলে আমার বাচ্চা কাচ্চা না হতে পারে, আমার বউ চলে যেতে পারে, আমার ওয়াইফ যদি রাত্রেবেলা স্যাটিসফ্যাকশন না হয় আমাকে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দেয়, আমাকে যদি অপমানজনক কথা বলে, যদি আমার দিকে মুখ ঘুরিয়ে থাকে, সিনেমা থিয়েটারে সব দেখে, এইসব দেখে দেখে শুনে শুনে পড়ে পড়ে আলোচনা করে করে মনের মধ্যে একটা ভয় দাঁড়িয়ে যায়, আমি পারবো তো, আমার দ্বারা হবে তো, আমি কি পোটেন্ট আছি তো, আমার ধ্বজা পতাকা ঠিক থাকবে তো। সো ম্যাক্সিমাম কজেস আর সাইকোলজিক্যাল। যৌনক্রিয়া সম্বন্ধে আতঙ্ক, ভয়, লজ্জা, মানসিক ডিপ্রেশন, তীব্র দুশ্চিন্তা, স্ট্রেস, সব কিছুই বলা হয় সাইকোলজিক্যাল। সো নাম্বার 1 সাইকোলজিক্যাল। নাম্বার 2 অ্যানাটমিক্যাল কারণে হতে পারে। অ্যানাটমিক্যাল কারণে হতে পারে, অ্যানাটমিক্যাল কারণে হতে পারে, অ্যানাটমিক্যাল কারণে হতে পারে। লিঙ্গ ডেভেলপমেন্ট ঠিক নেই, লিঙ্গ ডেভেলপমেন্ট ঠিক নেই, অ্যানাটমিক্যাল কারণ। লিঙ্গ ছোট, স্মল পেনিস, রিল্যাক্ট পেনিস, জন্মগতভাবে শক্ত হচ্ছে না, নাক দুর্বল। সো অ্যানাটমি অর ফিজিওলজিক্যাল কারণে হতে পারে। অ্যানাটমিক্যাল কারণ। ফিজিওলজিক্যাল কারণে হতে পারে ভেরি লো টেস্টোস্টেরন সিক্রিশন। এই কাজটা করাই তো একটা হরমোন, টেস্টোস্টেরন হরমোন। সো লো টেস্টোস্টেরন হরমোন, টেস্টোস্টেরন হরমোন তার বেশি সিক্রেশন হচ্ছে না। হাইপোথ্যালামিক কারণ,
যেখান থেকে পিটুইটারি, হাইপোথ্যালামাস থেকে পিটুইটারিতে একটা সিগন্যাল পাঠায়, তারপরে পিটুইটারি একটা হরমোন পাঠায়, গনাডোট্রপিক হরমোন। তো গনাডোট্রপিক হরমোনের গণ্ডগোলের কারণে হতে পারে হরমোন ঠিক মতন আসছে না। তো এইসব কারণে হতে পারে। এখন তাহলে হরমোনাল কারণ, দ্যাট ইজ ফিজিওলজিক্যাল, বডির ফাংশনের তারতম্যতা হচ্ছে। অ্যানাটমিক্যাল কারণ, লিঙ্গ ছোট, বক্র, ডেভেলপমেন্ট হয়নি, মাসেলগুলো ছোট, কমজোরি, যাকে বলা হয় ইনফ্যান্টাইল পেনিস, যাকে বলা হয় ইনফ্যান্টাইল পেনিস। মাইক্রোফোনের কথা দেখে এরপরে আমি দেখছি মাইক্রোফোন কী করে করা যায়, আর ঘর এসি করা যায় কিনা এটা আমি দেখছি। তো এটা গেল ফিজিওলজিক্যাল কারণ, অ্যানাটমিক্যাল কারণ, সাইকোলজিক্যাল কারণ। নেক্সট কারণ প্যাথোলজিক্যাল। পুরুষাঙ্গে রোগ হয়েছে, ঘা হয়েছিল, দুর্বল হয়ে গেছে, গনোরিয়া হয়েছিল, তারপর থেকে এমনিতে পেনিসের শক্তিটা কমে গেছে, অ্যাবসেস হয়েছিল। সো অ্যানাটমিক্যাল, ফিজিওলজিক্যাল, প্যাথোলজিক্যাল, সাইকোলজিক্যাল। সব থেকে বেশি কারণ ইম্পর্টেন্ট সাইকোলজিক্যাল। নেক্সট, কয় রকম ভাগে ভাগ করা যেতে পারে রোগটাকে? 2 রকম ভাগে ভাগ করা যেতে পারে, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। প্রাইমারি ইরেকটাইল ডিসফাংশন কি? যার প্রথম থেকে পেনিস মোটেই শক্ত হচ্ছে না, 14, 15, 16, 17, 18 বন্ধুরা গল্প করে, আমার কত শক্ত হয় জানিস, আমি দেয়াল ফাটিয়ে দিতে পারি। ও ভাবে যে ওর তো সবসময় পেনিসটা নিতিয়ে থাকছে, ওর মোটেই শক্ত হয় না পেনিস। দ্যাট ইজ প্রথম থেকেই, যৌবনের শুরু থেকেই, দ্যাট ইজ প্রাইমারি ইরেকটাইল ডিসফাংশন। আর সেকেন্ডারি আগে ঠিক হচ্ছিল, এইটাই কিন্তু বেশি পাওয়া যায়। মানুষটির আগে লিঙ্গোত্থান হতো, কিন্তু এখন আর হচ্ছে না। যে কোনো কারণই হোক, ওই ফিজিওলজিক্যাল কারণটাই বেশি, সাইকোলজিক্যাল কারণটাই বেশি, এখন আর হচ্ছে না। 80% রোগ এই সেকেন্ডারি নন ইরেকটাইল ডিসফাংশনে ভোগে। তো আর যাদের বিশেষ করে অর্গানিক কারণের সাথে সাইকোলজিক্যাল যোগ হয়ে যায়, সেখানে আরও কঠিন হয়ে দাঁড়ায় রোগটা সারানো। নাও ডিজিজ ফ্যাক্টর, প্যাথোলজিক্যাল যেটা আমরা বলছিলাম, তার অনেকগুলো কারণ কিন্তু জড়িত, সেইগুলো একটু এবার আলোচনা করব। হাইপারটেনশন, প্রেশার খুব বেশি, তার এই রোগ হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। যার প্রেশার খুব বেশি, তার এই রোগ হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। হৃদরোগ, হার্টের অসুখে ভুগছে অনেক দিন থেকে, তার কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হওয়া খুব স্বাভাবিক। ভাস্কুলার ডিজঅর্ডার্স, যাদের ক্যানাডাতে ব্লাড আসে, ঠিক পাউরুটির মতন মাসেল থাকে পেনিসের মধ্যে। পাউরুটির মাসেল কীরকম? সলিড না, আটার রুটির মতন না, স্পঞ্জের মতন ফাঁপা ফাঁপা পাউরুটিগুলো যেমন করে, পেনিসের ভিতরে যে 3টি মাসেল আছে, 2 দিকে 2 ক্যাভার্নোসাস, আর মাঝখানে একটা স্পঞ্জিওসাম, কর্পাস স্পঞ্জিওসাম অ্যান্ড কর্পাস ক্যাভার্নোসাম। তো এইগুলোর মধ্যে বিশেষ করে মাঝখানেরটায় পুরো পাউরুটির মতন ফাঁকা ফাঁকা ফাঁপা ফাঁপা স্পঞ্জের মতন। জল স্পঞ্জ যেমন জল দিলে ভরে যাবে, টাকা গোনার জন্য আগে স্পঞ্জ ব্যবহার করছে না, একটু তেল বা জল চুবিয়ে রেখে, তো রক্ত চলে আসে এই হরমোনাল ইনফ্লুয়েন্সের জন্যে। তো ভাস্কুলার ডিজিজ যদি হয়, রক্ত আসবে, কিন্তু রক্ত আসার পথে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, রক্ত আসার পথে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তাহলে এই রোগ হতে পারে।
যেমন অ্যাথেরোস্ক্লেরোসিস সেই কারণে হতে পারে। থাইরয়েড রোগের জন্য হতে পারে। মাল্টিপল স্ক্লেরোসিস অফ দ্য ব্রেন তার জন্য হতে পারে। প্যারাপ্লিজিয়া, স্ট্রোকের পরে একদিকের সাইড পড়ে গেছে সেই কারণে হতে পারে। স্ট্রোকের পরে হতে পারে সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। এপিলেপসি মৃগী রোগীদের ক্ষেত্রে কমন, তাদের সেক্সুয়াল ডিসফাংশন হয়ে যায়। মেরুদণ্ডে আঘাত লেগেছে, পড়ে গিয়েছিল গাছ থেকে, রাজমিস্ত্রি কাজ করছিল, ছাদ থেকে পড়ে গেছে, দড়ি থেকে বাঁশ থেকে পড়ে গেছে, সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকতে পারে। প্রোস্টেট গ্ল্যান্ড অপারেশন করতে আমরা অনেক সময় বারণ করি, প্রোস্টেট অপারেশনের পরে হতে পারে। সো প্যাথোলজিক্যাল অনেক রোগের কারণে হতে পারে। অনিমেষ গায়েন, স্যার আমি ধুমঘাট থেকে দেখছি। বাংলাদেশের ধুমঘাট সাতক্ষীরার ওই খালটার পাশেই, ওখানেই তোমার মামার বাড়ি। সো এসব কারণে হতে পারে। সো টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি থেকে হতে পারে। নাও অ্যালোপ্যাথিক ওষুধের কারণে হতে পারে। অ্যালোপ্যাথিক বিভিন্ন ড্রাগের কারণে হতে পারে। বিভিন্ন রকম যে ওষুধ খাই, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, বহুদিন ধরে অনেক প্রেশারের ওষুধ খাচ্ছে। একটা জিনিস বলতে ভুলে গেছি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিজিজ ডায়াবেটিস মেলিটাস। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিজিজ ডায়াবেটিস মেলিটাস। তুমি যদি না জানো, শুধু ওষুধ দিয়ে তো এগুলো সারাতে পারবে না। একটা রোগী খুব হাইপার ডায়াবেটিক, হাইপার গ্লাইসেমিক, সুগার 400, 500, 600 চলছে, তার নার্ভাস সিস্টেম উইক। জানো যে নার্ভাস সিস্টেম উইক হয়ে তার পায়ের দিকে নার্ভের জোর কমে যায়, তাকে বলা ডায়াবেটিক নিউরোপ্যাথি। তাহলে তার তো ইরেকটাইল ডিসফাংশন থাকবে। তুমি ডায়াবেটিসের এই কমন কমপ্লিকেশান জানো না, তুমি তাকে ড্যামিয়ানা মাদার খাওয়াচ্ছ, টার্নারা মাদার খাওয়াচ্ছ, ইয়ম্বিনাম মাদার দিচ্ছ, অ্যাসিড ফস দিচ্ছ, कुछ नहीं होगा, কারণ এটা কমন সিমটম অফ ডায়াবেটিস। ওই লোকের ডায়াবেটিস ইমপ্রুভ না হলে তুমি কিচ্ছু করতে পারবে না। সো ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, ভাস্কুলার ডিজিজ, অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ, এপিলেপসি, ইঞ্জুরি টু দি স্পাইনাল কর্ড, ইঞ্জুরি টু দ্য ব্যাক, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, হেমিপ্লিজিয়া, প্যারাপ্লিজিয়া। এই মাইনুল হককে ব্লক করতে হবে, লিখে রাখি। এই ক্লাসের মধ্যে বলছে প্রতিদিন গ্যাস কানায় উত্তর কি? মাইনুল হক ক্লাসের মধ্যে যারা অসুবিধা করবে তাদেরকে ব্লক করতে হবে। আমি একটু দেখে রাখি ছবিটা কীরকম ছিল মাইনুল হকের। কেউ যদি পারো একটু পোস্ট করে ছবিটা পাঠিয়ে দিও, কারণ ফেসবুকে একটা নাম বের করতে গেলে অনেক রকম ছবি আসে, বোঝা যায় না। মাইনুল হকের ছবিটা চলে গেছে, আমি ধরতে পারিনি। কেউ দয়া করে কেউ একজন ওর ফেসবুকের ছবিটা আমাকে পাঠিয়ে দিও। কোনো অসভ্যদের স্থান নেই আমার কাছে। সো এসব কারণ হতে পারে। অ্যালোপ্যাথিক ড্রাগ, অ্যালোপ্যাথিক অনেক ওষুধ, বেটা ব্লকার বলে প্রেশার কমানোর এক ধরনের ওষুধ, তার কারণে হতে পারে। বহুদিন থেকে প্রেশারের ওষুধ খাচ্ছে, অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিন, তার জন্য হতে পারে। ডায়াবেটিসের অনেক দিন থেকে ওষুধ খাচ্ছে, তার কারণে হতে পারে। আরও অনেক রকম ওষুধ, সিমেটিডিন, ফেনাথোজাইনিন, এইসব কারণে হতে পারে। নাও অ্যানাদার সোশ্যাল ফ্যাক্টর, মাতাল, মদ্য, ড্রিঙ্কার যারা, তাদের হতে পারে। খুব বেশি মদ খায়, মদ খেয়ে সমাজের চোখে দেখা হয় একটা ভয়ের চিহ্ন, যে মদ খেয়েছে মহিলা আমাকে ধরবে, রেপ করবে, কী সব বানাবো, মাতাল, ওর থেকে সরে দাও। কিন্তু একটা জিনিস জেনে রাখুন, মদ্যপদের সেক্স পাওয়ার খুব বেশি থাকে না, বা মদ খেলেও
সেই সময় যে একদম ধরবে, মারবে, করবে, সব ব্যাপার না। ও আবল তাবল বকতে পারে, করতে পারে, ধরার চেষ্টা করতে পারে, পড়ে যাবে, কিন্তু ওই সময় কিন্তু ওর অত সেক্স ফিলিং থাকে না। তাই মাতালদের রেপ করবে তা খুব একটা পাওয়া যাবে না। পুরো মাতাল না হয়ে একদম উদ্দেশ্য সাধিতভাবে যদি অল্প পরিমাণে খায় সেক্ষেত্রে আলাদা, কিন্তু যারা খুব ড্রাঙ্কার হয়ে গেছে সেক্ষেত্রে সম্ভাবনা বা ভয় কম। সো এক্সেসিভ অ্যালকোহল টেকিং, এক্সেসিভ সিগারেট স্মোকিং, এগুলো অনেক ক্ষেত্রে করতে পারে। অ্যানাদার কজ ফিজিওলজিক্যালের মধ্যে পড়বে। সাধারণত 20 থেকে 30, 32, 35-এর মধ্যে পাওয়ারটা বেশি থাকে, পোটেন্ট থাকে। তারপরে কিন্তু প্রকৃতির নিয়মে পোটেন্সি কমতে থাকে, তারতম্য হতে পারে। ম্যান ডিফার্স ফ্রম ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল, আস্তে আস্তে ডিফার করতে থাকে, কিন্তু কমতে থাকে। এখন অনেকে কী হয়, অনেক লোকের এত উগ্র বাসনা থাকে যে 55, 60, 65 বছর এসে বলতে থাকে, ডাক্তারবাবু আমার সেক্সের টনিক দিন, সেক্স পাওয়ার দিন। তখন তো এমনিতেই অটোমেটিক কমতে থাকে। সো মনে রাখতে হবে, এজ ইজ অলসো এ ফ্যাক্টর। অটোমেটিক বয়সের সাথে সাথে কমে যাবে। সো দিস আর দ্য কজ। 20 থেকে 30 বছরের মধ্যে সেক্সুয়াল পোটেন্সি যতটা থাকবে, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া তো বললাম, পার্শ্ব প্রতিক্রিয়ায় নার্ভগুলোকে দুর্বল করে দিচ্ছে, হরমোনের ইমব্যালেন্স করে দিচ্ছে, সেসব কারণে ইম্পোটেন্সি হতে পারে। সো যৌবনের মতন অত দৃঢ়তা, অত সতেজতা, অত পোটেন্সি 50, 55, 60, 65 বছরে অটোমেটিক থাকবে না। বাট ম্যান ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারিজ। ইন্ডিভিজুয়াল হতে পারে, কম বেশি হতে পারে। কারোর হয়তো 60-65 বছরও সে পোটেন্ট থাকতে পারে। সুতরাং যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের না হওয়াটাই স্বাভাবিক, এটা আমাদের মনে রাখতে হবে। সো এজ ইজ অলসো এ ফ্যাক্টর। So it is a very important chapter. So impotency depends on many factors. এটা আমাদের জানতে হবে। So বয়স বৃদ্ধির সাথে সাথে স্বাভাবিক পরিবর্তন হতে থাকবে। ট্রিটমেন্ট, এবারে আসল দিকে আসছি। ট্রিটমেন্ট কি হবে? ট্রিটমেন্ট কজেশনটা দেখতে হবে আমাকে, কি কারণ হচ্ছে, কি ব্যাপার হচ্ছে। যদি অ্যালোপ্যাথিক ওষুধের সাইড এফেক্ট কিছু থাকে সেগুলো আমাকে দূর করার চেষ্টা করতে হবে। অ্যালোপ্যাথিক ওষুধের সাইড এফেক্ট থাকে। যদি ডিজিজ থাকে, এদিকে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট সাথে সাথে অ্যাট দ্য সেম টাইম আমার ডিজিজকে, সেই ডিজিজের ট্রিটমেন্ট করতে হবে। ইম্পোটেন্সি ট্রিটমেন্টটা তখন মেন না, তখন মেন ট্রিটমেন্ট হচ্ছে দ্য ডিজিজ। হাইপারটেনশন বা ডায়াবেটিস বা স্ট্রোক, সেরিব্রাল স্ট্রোক, তার ট্রিটমেন্টটা কীভাবে করব? অ্যাকচুয়ালি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। অ্যাকচুয়ালি দ্য ট্রিটমেন্ট শুড বি কনস্টিটিউশনাল। সব সিমটম মিলিয়ে কেস টেকিং করে গুছিয়ে আমাকে ট্রিটমেন্ট করতে হবে। তবে সেই কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের মধ্যে কোন কোন সিমটমকে, কোন কোন পিকিউলার সিমটমকে জোর দেবো সেগুলো অবশ্যই আলোচনা করব।
সাইকিক কজ ইজ দ্য মেন কজ আমি বলেছি। তাই সাইকোথেরাপি ইজ ভেরি ভেরি এসেন্সিয়াল। তুমি ছেলেটার চোখ দেখে, মুখ দেখে, তার হাজব্যান্ড ওয়াইফ একসাথে কথা বললে বইয়ের অ্যাডামেন্ট দেখে বোঝা যাচ্ছে যে তার ওয়াইফ উদ্ধত কথাবার্তা একটা হাজব্যান্ডকে অনেক সময় অপমানজনক কারণে হতে পারে। দিনের পর দিন অপমান সইতে সইতে, লাঞ্ছনা সইতে সইতে, গঞ্জনা সইতে সইতে স্ত্রী স্বামীকে বুঝতে চায় না, এমন পরিস্থিতিতে কিন্তু ইম্পোর্টেন্সি দানা বাঁধতে পারে। এই সরো তো, তুই গায়ে হাত দিও না, তোমার ক্ষমতা নেই, তুমি আসো কি জন্যে, যাও। অত্যন্ত পৌরুষত্বে আঘাত করে এই ধরনের কথাগুলো। আমি তো ইচ্ছা করে কিছু করছি না, বা আমি আগে জানতাম না। যারা ছেলেটা জানতো না তার এরকম রোগ হবে, কী হবে, তো যৌবনে হয়তো শক্তিশালী ছিল, কোনো কারণে তার অসুবিধা হচ্ছে, এই ছাড়ো, হাত ছাড়ো, গাছে গাছ ছাড়ো, ক্ষমতা নিয়ে আবার লাটবাজি করতে আসছে। এখন এইগুলো অশিক্ষিত মহিলারা বেশি করে, শিক্ষিত মহিলারা এই সমস্ত কাজ কারবার বেশি করবে না। অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে থাকলো, যেগুলো আগের দিন রাত্রেবেলা স্বামী ঠিক পোটেন্সি দেখাতে পারেনি, ইম্পোর্টেন্ট হয়ে গেছিল রাগের চোটে, এবার থেকে আমি আলাদা করে শোবো, তোমার পাশে শোবো না বাপু, আমি যাও, আমাকে একদম ডিস্টার্ব করবে না। আর সিনেমা থিয়েটারে এইসব নাটকগুলো বেশি দেখা যায়। এইসব নাটকগুলো দেখে দেখে অনেক মহিলারা যারা হাজব্যান্ডকে সহযোগিতা করতে হবে, তাকে বুঝতে হবে সে একটা পার্টনার, তো সেক্ষেত্রে সাইকোলজিক্যাল কারণটা আরও বেশি দাঁড়িয়ে যায়। সো সাইকোথেরাপি or psycho counseling is very very important. ডিপ্রেশন থাকলে দূর করতে হবে, দুশ্চিন্তা থাকলে দূর করার ব্যবস্থা করতে হবে, ঘরোয়া কোনো সমস্যা থাকলে যতটা সম্ভব ঔষধ দেওয়ার সাথে সাথে তা বোঝানোর চেষ্টা করতে হবে। আরেকটা কারণ বলতে ভুলে গেছি, সেক্সুয়াল পাওয়ার বাড়ানোর জন্যে বিভিন্ন রকম ট্যাবলেট পাওয়া যায়। সেই ট্যাবলেট দ্বারা একবার ধরে তারপরেই ছেড়ে দিলে কিন্তু সেই একই নিয়ম, প্রাইমারি অ্যাকশান ফলোড বাই সেকেন্ডারি অ্যাকশান, প্রাইমারি অ্যাকশান ফলোড বাই সেকেন্ডারি অ্যাকশান। তারপরেই ট্যাবলেট খেয়েছিল, ভাইগ্রে জাতীয় ট্যাবলেট খেয়ে খুব শক্তিশালী হয়েছিল, ঠিক কদিন মেলামেশা করছিল, ডাক্তাররা বারণ করলো যে এই ট্যাবলেট তুমি বেশি খেও না, বা নিজেই যখন বুঝতে পারলো ট্যাবলেট খেয়ে তার পরে অসুবিধা হচ্ছে, সাডেন একটা হট ফ্লাশ করে দেয়। মেয়েদের ক্লাইমেটিক পিরিয়ডে যেরকম হয় ঠিক সেই রকম সিমটম দেখা দেয়, সারা শরীর গরম হয়ে যায়, লাল হয়ে যায়, একটা হট ফ্লাশ, হার্ট অ্যাটাক করে অনেকে মারাও গেছে। তো এটা বন্ধ করার পরে ইম্পোর্টেন্সি আরও বেশি দাঁড়িয়ে যায়। হ্যানিম্যানের সেই ফর্মুলা, নিউটনের সেই ফর্মুলা, এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান। নিউটনের ফর্মুলা আর হ্যানিম্যানের ফর্মুলা, প্রাইমারি অ্যাকশান ফলোড বাই সেকেন্ডারি অ্যাকশান। সেকেন্ডারি অ্যাকশান দুই প্রকার, একটা সেকেন্ডারি কাউন্টার অ্যাকশান, সঙ্গে সঙ্গে যেটা হয় মারাত্মকভাবে সেটা কাউন্টার অ্যাকশান। যেমন ডায়রিয়া, অ্যালোপ্যাথিতে ডায়রিয়া গ্রুপ বন্ধ করার জন্য যে ওষুধ দিল, তারপরে ডায়রিয়া বন্ধ হয়ে হঠাৎ মারাত্মক কনস্টিপেশন আরম্ভ হয়ে গেল, সেকেন্ডারি কাউন্টার অ্যাকশান। জ্বর বন্ধ হয়ে গিয়ে তারপরে তার শরীর ভীষণ দুর্বল হয়ে পড়লো, এগুলো সেকেন্ডারি অ্যাকশান, কিন্তু সেকেন্ডারি কাউন্টার অ্যাকশান। এই সেকেন্ডারি কাউন্টার অ্যাকশান সারাতে গেলে আমাদের যে ডাইনামিক ওষুধ দিতে হবে, সেইটা যেভাবে রোগ সারাবে তার নাম সেকেন্ডারি কিউরেটিভ অ্যাকশান। তো সেকেন্ডারি অ্যাকশান আর টু টাইপস, secondary counteraction, immediate action followed by the primary action. The bad effects of primary action is secondary counteraction, and the treatment, the healing process, the medication is the curable process, is the secondary curative action. So this is our importance. আমরা অ্যানাটমি ফিজিওলজি সাইডগুলো আলোচনা করলাম। এবার আমাদের হোমিওপ্যাথিক কিছু মেডিসিন আলোচনা করব। আমি কিছু
বইপত্র দেখে যেগুলো মেন সেগুলো আলোচনা করছি। হস্তমৈথুনের জন্য খুব একটা ইফেক্ট কিন্তু পড়ে না, অনেকের একটা ভুল ধারণা। অনেক সময় অনেক বই লেখা থাকে যে হস্তমৈথুনের ছেলে প্রশ্ন করেছে যে হস্তমৈথুনের জন্য খুব বেশি এফেক্ট হয় না। হস্তমৈথুনের জন্য এফেক্ট যেটা বলে দ্যাট ইজ সাইকোলজিক্যাল এফেক্ট, দ্যাট ইজ সাইকোলজিক্যাল এফেক্ট। আমি এবারে কিছু মেডিসিনগুলো দেখে দেখে তার মেন গাইড সিমটমগুলো আলোচনা করছি। তাহলে আলোচনা করছি ইরেকটাইল ডিসফাংশন। তবে মেল সেক্সুয়াল সিস্টেম বলে ফেলেছি আমি। মেল সেক্সুয়াল সিস্টেমের মানে কিন্তু অনেক রোগ। আমার তো মনে হচ্ছে আজকে শুধু ওই ইরেকটাইল ডিসফাংশনটাই হবে, তারপরে আবার আলোচনা করব। এবার ইরেকটাইল ডিসফাংশনের মেন ট্রিটমেন্ট, এরা কি মন দিয়ে দেখে না, নাকি এগুলো গর্ধব? এই সাদি বাল সাপিং লিখতে দেখা যাচ্ছে না? আমি এক্ষুনি বললাম যে ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছে, আমাকে একটু বই দেখতে হবে এবারে। বইয়ের থেকে দেখে দেখে কোন কোন মেন পয়েন্টগুলো বলবো, কি বলবো। সেদিন আমি ক্যামেরাটা এখন ফ্রন্ট সাইডে একটু রাখছি না, কোনটা কোনটা দেখে কোনটা কোনটা দরকার সেগুলো বলবো। তারপরে বলতে দেখা যাচ্ছে না, অনেকে লিখছে তো এরা মন দিয়ে শুনছেই না, তার মানে এই রবিও তাই লিখছে। এরা খুলে বসে থাকে আর বাড়িতে বোধহয় পাশে লোক নিয়ে গল্প করে। ভিডিওতে এরকম দেখা যায়, লিখে দিলাম যে এরকমভাবে ন্যাট্রামিও দিলাম, 200 দিলাম, অবাক কাণ্ড। সেই ভিডিওর কমেন্টটিকে জিজ্ঞাসা করছে, স্যার কী ওষুধ দিলেন? আর কিছু ছাগল, নির্দিষ্ট কিছু ছাগল এগুলো করে, স্যার কত শক্তি দিলেন? আমি লিখে দিলাম ন্যাট্রামিও 202 ডোজ দিলাম। তারপরে এই প্রশ্ন হলো কত ছাগল, রাম ছাগল আমি এগুলো। তারপরে জিজ্ঞাসা, স্যার কী ওষুধ দিলেন? এখানে বললাম যে ক্যামেরাটা আমি ঘুরিয়ে দিলাম, আমি একটু বই দেখে দেখে কী কী বলা যায় কোন কোন পয়েন্টগুলো দেখছি। তারপরে বলছি এখানে দেখা যাচ্ছে না। কারণ আমি অনেক রকম আমার নোট করা আছে বিভিন্ন জায়গায়, সেখান থেকে বেছে বেছে কিছু পয়েন্ট আমি বলবো। আর আমার যে রেপার্টরি করছি সেখানে সব থাকবে। এখন ওই প্র্যাকটিক্যাল সব বলতে গেলে অনেক সময় লাগবে, তাই আমি অল্প কিছু বলছি। গ্রাফাইটিস, ইম্পোটেন্সি ইন ওবেস পারসন, যারা খুব মোটা সোটা। গ্রাফাইটিস, ইম্পোটেন্সি ইন ওবেস পারসনস, চিলি, শীত বেশি, কনস্টিপেটেড, পায়খানা রোজ হয় না, এসব তো জেনারেল সিমটম দেখতে হবে। কিন্তু পিকিউলার সিমটমটা শুধু ইম্পোর্টেন্সির ক্ষেত্রে কোনটা বেশি ইম্পর্টেন্ট জেনারেল সিমটমের সাথে, সেটা দিয়ে আমি এখানে জোর দেবো। আমরা নিশ্চয়ই দেখব যে মোটা সোটা কিনা,
বা শীত বেশি কিনা বা কনস্টিপেশন কিনা, হিস্ট্রি অফ স্কিন ডিজিজ ছিল কিনা। কিন্তু গ্রাফাইটিসের ইম্পোটেন্সির ক্ষেত্রে যেটা বেশি ইম্পর্টেন্ট, ইম্পোটেন্সি উইথ অ্যাভারশন টু সেক্স, ইচ্ছাই নেই। ইম্পোটেন্সি উইথ অ্যাভারশন টু সেক্স, তার কোনো ইচ্ছাই নেই, ইচ্ছা করে না। সো গ্রাফাইটিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। আমি অনেকগুলো কেস সারিয়েছি, গ্রাফাইটিসের কোনো সেক্সুয়াল ইচ্ছাটাই থাকে না। গ্রাফাইটিস, ক্যালিবাই অ্যান্ড সিপিয়া, দিজ আর দ্য 3 ইম্পর্টেন্ট মেডিসিনস, টোটাল অ্যাভারশন টু সেক্স। সাইকিক ইম্পোর্টেন্স, আমি পারবো না, আমার দ্বারা বোধহয় হবে না। তা আপনি কি ডাক্তারবাবু কেন এসছেন? ডাক্তারবাবু আমার ইম্পোর্টেন্সি ঠিক করার ওষুধ দিন। তা ইম্পোর্টেন্সি ঠিক করার ওষুধ দেবো ওকে? আপনি কেন, কীরকম? আপনি কি পেনিস কি শক্ত হচ্ছে না? না, আমি ওইভাবে ঠিক পরীক্ষা করিনি, যে একদিন মেলামেশা করেছি, কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু আমার ভয় হয় আমি যদি মিস করি, যদি আমার ওয়াইফের কাছে ধরা পড়ে যায়, এরকমকে বলা হয় সাইকিক ইম্পোর্টেন্স। ইম্পোর্টেন্স ইজ সাইকিক। আরও অনেকে যদি বলে সাহস করে বা সত্যি কথা, যে ডাক্তারবাবু আমি তো আমার গার্লফ্রেন্ড আছে, সেখানে আমি মেলামেশা করলে তো আমি ঠিক মতন সে স্যাটিসফাইড হয়, আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু আমার ওয়াইফের সঙ্গে মেলামেশা করতে গেলেই আমার কিন্তু আমি ইম্পোর্টেন্ট হয়ে যাই। দিস ইজ কল্ড সাইকিক ইম্পোর্টেন্স টোটালি, অ্যান্ড দ্য মেইন মেডিসিন ইজ অনসমোরিয়াম। ফসফরিক অ্যাসিড ইম্পোর্টেন্সি হলে বা ছেলেদের যদি রাতের পর রাত ডিসচার্জ বেরোতে থাকে, তাহলে অনেকেই না এই ওষুধটাকে রুটিন করে নিয়েছে। এ ভেরি ব্যাড হ্যাবিট। যেমন অনেকে ব্রেন খারাপ, ডাক্তারবাবু আমার পরীক্ষার আগে মেয়ের ব্রেনটা ঠিক করে দিন, অ্যানাকার্ডিয়াম রুটিন করে নিয়েছে। দেয়ার ইজ নো রুটিন ট্রিটমেন্ট ইন হোমিওপ্যাথি। হোমিওপ্যাথিতে রুটিন ট্রিটমেন্ট হয় না। ফসফরিক অ্যাসিড, যার মধ্যে একটা ইনডিফারেন্স চলছে, একটা উদাসীনতা ভাব, আপনার মধ্যে উদাসীনতা। ডাক্তারবাবু আমার জানেন আমি ইম্পোর্টেন্ট, যেমন আমার এইটা একটু দেখবেন, সেক্স পাওয়ারটা খুব কম। কারণটা কি? আমি মাস্টারবেশন করতাম তো, এইসব কারণটা ওই জন্যই আমার সর্বনাষ্ট হয়েছে। মাস্টারবেশন ইজ নট এ ফ্যাক্টর, আমি বারবার বলেছি। কারণ মাস্টারবেশন না করে যদি ছেলেটার বিয়ে হতো আগেকার দিনের মতন, 17-18 বছর বয়সে, তার তো মাস্টারবেশন করা লাগতো না। রোজ ওই ওয়াইফের সাথে মিট করতো, 1 বার 2 বার 3 বার। তাহলে মাস্টারবেশন ইজ নট এ ফ্যাক্টর, ফ্যাক্টর ইজ সাইকোলজিক্যাল। সো এই ঘটনা মনে করে বিভিন্ন বই পড়ে, বাজারি বই পড়ে, ধর্মগ্রন্থ পড়ে, অনেক ধর্মীয় বইয়ে সুশ্রী দেওয়াতে এই তোমার সর্বনাশ হয়ে যাচ্ছে, এই করো না, ওই করো না, এই সব কারণে তাদের মনের মধ্যে একটা ধারণা জন্মে যায়, মাস্টারবেশন করেছি বলে আমার রোগটা হয়েছে। এরকম ধারণার বশবর্তী হয়ে যদি ইম্পোর্টেন্সি অ্যাকচুয়ালি দাঁড়িয়ে যায়, দ্যাট ইজ ফসফরিক অ্যাসিড উইথ গ্রেট ডিফারেন্স অ্যান্ড উইথ হিস্ট্রি অফ মাস্টারবেশন। মাস্টারবেশন ছিল, সেটা মনের মধ্যে তার এরকম জল্পনা কল্পনা হয়েছে, দ্যাট ইজ ফসফরিক অ্যাসিড উইথ হিস্ট্রি অফ মাস্টারবেশন। তার দুটো পয়েন্ট, হিস্ট্রি অফ মাস্টারবেশন, কিন্তু ভীষণ ইনডিফারেন্স, মন মেজাজ তার খুব খারাপ, একটা স্যাডনেস কাজ করে, দ্যাট ইজ অর ফসফরিক অ্যাসিড।
রোগী যদি নিজে মনে করে যে পেনিস ইজ কোল্ড ফিলিং, কোল্ড, এটা তো একেবারে ঠান্ডা, নিস্তেজ শুধু নয়, একেবারে ঠান্ডা মনে হয়, the medicine is lycopodium, cold feeling. So penis is not only relaxed and cold lycopodium. অন্যান্য সিমটম অবশ্যই দেখবো আমরা, desire for sweets, dictatorial attitude, desire for warm food, avarice বা কৃপণ স্বভাব, penis cold and relaxed. লাইকোপোডিয়াম আরেকটা সিমটম, সারা জীবন ইম্পোটেন্সি ছিল না, ইম্পোটেন্সি অ্যাট দ্য ওল্ড ম্যান, বয়স্ক মানুষদের ক্ষেত্রে, উইথ ইনক্রিজড সেক্সুয়াল ডিজায়ার ইন ওল্ড ম্যান. সো ইম্পোটেন্সি অফ ওল্ড মেন with very much sex desire or with increased sex desire. That is our lycopodium. মাস্টারবেশন আগে কি করেছে না করেছে বড় কথা না, এখনও টেন্ডেন্সিটা রয়ে গেছে। যখনই সুযোগ পায় মাস্টারবেশনের টেন্ডেন্সি, তার সাথে ইম্পোটেন্সি, দ্যাট ইজ আওয়ার স্টাফিসেক্রিয়া। ইম্পোটেন্সি ওয়াইফ আছে, ওয়াইফের সাথে মেলামেশাও করে, তবু তার ইম্পোটেন্সির টেন্ডেন্সিটা মন থেকে যাচ্ছে না, সরি কি বলে ওই মাস্টারবেশন। সো ইম্পোটেন্সি with desire or tendency to masturbation, staphysequia. With desire or tendency to masturbation. রাগ বেশি, অভিমান বেশি, ইমোশনাল, এসব সিমটম তো আছে, কিন্তু আর দুটি মেন সিমটম স্ট্যাফিসেক্রিয়ার, ডার্ক রিং অ্যারাউন্ড দ্য আইজ, চোখের চারিদিকে, চোখ যেন ভিতরে ঢুকে আছে, চোখের চারিদিকে কালো গর্ত হয়ে গেছে, চোখের চারিদিকে কালো গর্ত হয়ে গেছে। ডার্ক রিং অ্যারাউন্ড দ্য আইজ, ডার্ক রিং অ্যারাউন্ড দ্য আইজ, ইন কেস অফ চিলড্রেন দ্য মেডিসিন ইজ সিনা। ডার্ক, চোখের চারিদিকে যেন কালো গর্ত হয়ে ভরে গেছে, দ্য মেডিসিন ইজ সিনা। Dark ring around the eyes after loss of vital fluids, অর্শে রক্ত দেওয়ার পরে, ডায়রিয়া হওয়ার পরে, নতুন বিয়ে করেছে, প্রথম এক সপ্তাহে 5 বার 7 বার 10 বার করে মেলামেশা করে সিমেন লস হয়েছে, তারপরে আফটার লস অফ ভাইটাল ফ্লুইডস দ্য মেডিসিন ইজ, অন্যান্য সিমটম মিলিয়ে যদি দরকার হয়, ইট ইজ দ্য সিমটম অফ সিনকোনা অর চাইনা। সো ডার্ক রিং আন্ডার দ্য আইজ due to excessive masturbation and always sex thinking, always masturbation and sex thinking, এছাড়া তার কোনো চিন্তা নেই। আবার কতক্ষণ আমি বাড়ি ফিরবো, অফিসে আছি, কতক্ষণে যাবো, ওয়াইফকে জড়িয়ে ধরবো, কাপড় খুলবো, এইসব চিন্তা। আমাদের অফিসের কলিগটা ওর দিকে খালি তাকাই, সে একে যদি একদিন মিট করতে পারতাম, সব সময় সেক্সুয়াল থিঙ্কিং অ্যান্ড সো টেন্ডেন্সি টু মাস্টারবেশন and constant sexual thinking, staphysequia. Then dark ring under the eyes, constant sexual thinking and dark ring under the eyes. আরেকটা জিনিস কি স্ট্যাফিসেক্রিয়ার, আরেকটা সিমটম মনে রাখতে হবে, পেশেন্ট সামনাসামনি তাকিয়ে কথা বলতে পারে না, কারণ তার ভিতরে একটা লজ্জাবোধ কাজ করে। আমি যে এত মাস্টারবেশন করছি, আমার যে এত ধাতু ক্ষয় হচ্ছে, আমার এত যে শুক্রক্ষয় হচ্ছে, আমার চোখ মুখ দেখে কিন্তু ধরে ফেলছে বোধ হয়, সামনে তাকাতে একটা লজ্জাবোধ করে, সামনে তাকাতে একটা লজ্জাবোধ করে। সো তাকে বলা হয় অবলিক ভিশন, সামনে সামনে তাকাতে পারে না।
oblique vision. So, estapisecria. Constant thinking of sex, dark ring under the eyes, cannot look front to front eyes, that is called oblique vision. Estapisecria is the remedy. তাহলে শুধু ইম্পোর্টেন্সই সারানোর জন্যে ডাক্তার আমার সেক্স কম, আমার পেনিস শক্ত হচ্ছে না, এই ভেবে হোমিওপ্যাথিতে কোনো ওষুধ হয় না। আমি যদি দেখি মোটাসোটা, তার একেবারে ইচ্ছে না, তো আপনার তো নেই, কিন্তু আপনার কি মানসিক ইচ্ছা আছে? না শুধু শারীরিক নেই, না শারীরিক নেই, আমার মানসিকও নেই, আমার ইচ্ছাও করে না। কী করবো এখন? ওই বলে ঘুমের ওষুধ দাও, তো কী করবো আমি? গ্রাফাইটিস, সাইকিক অনসমোরিয়াম, ইনডিফারেন্স, ভীষণ মন মেজাজ খারাপ। ইনডিফারেন্সে কিন্তু আরেকটা ওষুধ আছে, দ্যাট ইজ অর অ্যাগনাস ক্যাস্টাস। সেও মাস্টারবেশনের টেন্ডেন্সি ছিল। আগেকার দিনে গনোরিয়া হতো, বলা হতো গনোরিয়ার পর থেকে বেশি হয়েছে, এখন গনোরিয়া নেই, কিন্তু সেখানেও মাস্টারবেশনের টেন্ডেন্সি আছে। তো ফসফরিক অ্যাসিড অ্যান্ড অ্যাগনাস, অনেকে অ্যাগনাস ঢেলে দিচ্ছে, মাদার দিচ্ছে, পাউন্ডকে পাউন্ড, কিচ্ছু হবে না। অ্যাগনাসে ভেরি মাচ স্যাডনেস, মেলানকোলিয়া, তার মন মেজাজ খুব খারাপ এই কারণে। আর মন মেজাজ খারাপের থেকে উদাসীনতা ভাব বেশি, হাঁ করে তাকিয়ে আছে, চেম্বারে ডাক্তারের সাথে কথা বলতে অন্যদিকে মন চলে গেছে, এইগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে ফসফরিক আছে। আজকে একটা বাচ্চাকে আমি চেম্বারে ফসফরাস দিলাম, কেস্টিকিং করেছে 1 ঘন্টা ধরে আমাদের দুনিয়ার ডাক্তাররা, আমি কেস্টিকিংয়ের দিকে তাকালামই না। আরে আমি কেস্টিকিংয়ের দিকে তাকালামই না, কেস্টিকিংয়ের দিকে তাকালামই না। ছটফট করছে, সারা চেম্বারে দৌড়াচ্ছে, ওর বাবার কোলের ভিতর ধরে যাচ্ছে, বাবার গলা ধরে গড়াগড়ি করছে, মায়ের গলা ধরে গড়াগড়ি করছে। তাহলে গড়াগড়ি করাটা এটা হচ্ছে অ্যাফেকশনেট, একটা বাজে শব্দ ব্যবহার করেছে মেডিকেল ম্যাথমেটিকায়, ম্যাগনেটাইজড ডিজায়ার। আর আমাদের কোনো মাস্টারেরা, কোনো পণ্ডিতেরা নিজেদের বোঝার ক্ষমতা নেই, কেউ কেউ আবার বাংলা করছে চৌম্বকত্ব হচ্ছে। এটা যে মানে করতে চেয়েছে, আয়রন আর ম্যাগনেট যেমন জড়িয়ে ধরে, সেই লোকগুলো অন্যদের জড়িয়ে ধরে, গলা ধরে, কোমর ধরে, শুয়ে জড়িয়ে হোমোসেক্স করার মতো, এইরকম না হলে তারা কথা বলতেই পারে না। তাই তাকে বলা হয় ম্যাগনেটাইজড, ম্যাগনেটের মতন, আয়রন আর ম্যাগনেটের মতন। তো বাচ্চাটা সেই দৃশ্য দেখছি, আরও অবাক হলাম। আমি যখন ডাকছি, আমার কোলের মধ্যে ঢুকে পড়ছি, আমার গায়ে ধরাচ্ছে, জড়িয়ে ধরছে, তাহলে আমি পেলাম রেস্টলেসনেস, ম্যাগনেটাইজড ডিজায়ার। আর খাতাপত্র দেখালো, ডাক্তারবাবু পড়াশোনা কীরকম জিজ্ঞেস করলাম, বলে যে খাতায় নিয়েছি, ওরা খাতাও নিয়ে এসছে, দেখালো পড়াশোনা কিন্তু খুব ভালো, দেখুন কী সুন্দর হাতের লেখা, প্রত্যেকটা অ্যান্সার কারেক্ট, প্রশ্ন করলাম, কথা বললাম, খুব বুদ্ধিমান, ইংরেজিতে অ্যান্সার দিচ্ছে। সো ইন্টেলিজেন্সি, রেস্টলেসনেস অ্যান্ড মাই অবজারভেশন ম্যাগনেটাইজড ডিজায়ার, মেডিসিন ছবির মতন হয়ে গেল ফসফরাস। আই ডিডন্ট লুক আফটার দ্য কেস্টিকিং দেখার আমার কোনো প্রয়োজন হলো না, বিকজ অবজারভেশন ইজ দ্য মেইন পিন অফ প্রেসক্রিপশন। সো ইরেকটাইল ডিসফাংশন, আমরা আলোচনা করছি ইরেকটাইল ডিসফাংশন। রাত হয়ে গেছে, প্রচুর রোগীর চাপাস, প্রায় 60 জন মতো রোগী দেখতে হয়েছে। তো আর 2-4টে ওষুধ বলে আজকে রেখে দেবো, পরে আবার আলোচনা করতে হবে। এরপরেও আমরা কনস্টিটিউশনাল ট্রিটমেন্টটা যেন না ভুলি। একটা রোগী এসছে, কোনো বইয়ে লেখা নেই, কোনো বইয়ে লেখা নেই ইম্পোটেন্সি বা ইরেকটাইল ডিসফাংশন মানে সরিনাম, কোথাও দেওয়া নেই। আমি দেখলাম চুল উস্কো খুস্কো, শীত খুব বেশি, 2-3খানা সোয়েটার গায়ে দিয়ে এসছে, গায়ে চর্মরোগ, ইম্পোটেন্সির সাথে তার চর্ম ডাক্তার আরেকটা জিনিস আছে, আমার চর্মরোগ আছে, কখন বাড়ে? শীতকালের দিকে বাড়ে। শীত বেশি না গরম বেশি? শীত বেশি। তার গায়ে ঘামে খুব গন্ধ পাওয়া যাচ্ছে। ইম্পোটেন্সি হোক না, আমার মেডিসিন কিন্তু সরিনাম।
তো এটা তো আছেই কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, তার সাথে কিছু কিছু ইম্পর্টেন্ট সিমটম আমরা যদি মনে রেখে অ্যামালগামেট করতে পারি, দ্যাট উইল ভেরি মাচ হেল্পফুল টু আস। দেখব চারিদিকে বইপত্র তাকিয়ে দেখছি আর দু চারটে কিছু ইম্পর্টেন্ট পিকিউলিয়ার কিছু বলা যায় কিনা। ইয়েস আই হ্যাভ গট অ্যানাদার মেডিসিন, কোনিয়াম ম্যাকুলেটাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকের মাথায় আসে না কোনিয়াম ম্যাকুলেটাম। ডাক্তারবাবু আমি কী জন্য এসছেন? আমার আছে অনেক কিছু, কিন্তু আমার মেন সমস্যা হচ্ছে আমি না একদম শক্তি পাই না, ইম্পোর্টেন্সি। তুমি ভাবছো কী দেবো না দেবো, কেন সেটা আপনি মেলামেশা কি রোজ করেন না? রোজই হয় কোথায়, সে কপাল কি আছে? ট্রান্সফার করে দিয়েছে বিহারের হাজারিবাগে, ওই 15 দিনে একদিন বাড়িতে আসি। এখন এইখানে দুটো জিনিস আছে, 15 দিনে একদিন আসি মানে কি, তার ভিতরে সেক্সুয়াল ফিলিং খুব বেশি থাকে, এক্সাইটমেন্ট বেশি থাকে। কবে যাব, কখন আমার ওয়াইফকে জড়িয়ে ধরবো, এই ফিলিংসের জন্যে তার তাড়াতাড়ি সেক্সুয়াল এক্সাইটমেন্ট হয়ে যায়, ডিসচার্জ হয়ে যায়। এখানে ইম্পোর্টেন্সি কজ ডিউ টু কুইক ডিসচার্জ, ভিতরে নার্ভাস স্টিমুলেশন বেশি। আর একটা হতে পারে, আমি কোনিয়াম ভাবতে পারি সাপ্রেশন অফ সেক্সুয়ালিটি। আমার সেক্স তো খুব বেশি ডাক্তারবাবু, কিন্তু কী করবো, বাইরে থাকতে হয় তো পারি না। 1 মাসে একবার আসি, কিন্তু আসলে কি হবে, 1 মাসে একবার এসে যে একটু ভালো করে মেলামেশা করব তা তো পারি না, পেনি শক্ত হয় না। আগে কীরকম হতো, না না না, আগে আমি টাট্টু ঘোড়া ছিলাম ডাক্তারবাবু, কিন্তু ইদানিং এই যে ট্রান্সফার হয়ে গেলাম না, ওইখানকার জল আবহাওয়ার জন্য মনে হয় কোনো গণ্ডগোল হচ্ছে, জানেন তো, পাহাড়ি এলাকা, ওইখানকার জল আবহাওয়ায় কোনো গণ্ডগোল হচ্ছে, তার জন্য। তো রোগী বুঝলো জল আবহাওয়া। তুমি যদি অ্যানালাইটিক মাইন্ড নিয়ে না ডাক্তারি করো, তুমি যদি খালি সিরাপ পেটেন্ট টনিক দেওয়ার ধান্দায় থাকো, তাহলে তোমার এই মন আসবে না। সঙ্গে সঙ্গে ইন্টারপ্রিটেশন করতে হবে। 1 মাস পর পরে আসে, তার কারণে তার ইম্পোর্টেন্সি হচ্ছে না, তো তার কারণে তার ইম্পোর্টেন্সি হচ্ছে না, তো সেক্সুয়াল ডিজায়ার সাপ্রেসডের জন্য হচ্ছে না। তো কনকচন্দ্র দাস লিখছে, স্যার এভাবে আপনার পার্সোনাল আইডিতে ক্লাস 9 বেটার। কেন, আমি যদি প্রশ্ন করি, যারা একটা গ্রুপ করেছিল তাদের নিজেদের জন্যই করেছিল, তারা বলেছিল যে তোমার পিছনে আমরা একটা আইডেন্টিটির জন্য ডক্টর রবীন বর্মনের যে কোনো একটা ছবি থাক, তোমার সঙ্গে থাক, কোথাও লেকচার দিতে থাক, তাতে তোমার আপত্তিটা কী ছিল? এই প্রশ্নের উত্তর কি দিতে পারবে? আমার প্রচারের জন্য বলছি না। তার মানে ওরা যেটা লিখেছে সেটাই সঠিক, তুমি ধান্দাবাজি, তুমি আমাকে মন থেকে ভালোবাসতে পারো না, এ কথাটা অস্বীকার করা যায় না। তাহলে আমার ওইটুকুতে কোনো আপত্তি থাকার কথা ছিল না। However, suppression of sexual desire may be the factor. Corneum maculatum, এটা আমরা বুঝবো শুধুমাত্র আমাদের চিন্তা ভাবনা দিয়ে। সাপ্রেশন অফ সেক্সুয়াল ডিজায়ার 1 মাস পর পর আসছে, আগে তার কোনো অসুবিধা ছিল না, এখন হচ্ছে, তার মানে সে বহুদিন পাচ্ছে না বলেই কি এরকম হচ্ছে। So the cause may be suppression of sexual desire. Corneum maculatum is the remedy. তার সাথে অন্য সিমটম আমাকে মিলিয়ে দেখতে হবে। সাপ্রেশন অফ সেক্সুয়াল ডিজায়ার, তুমি তো তোমার মোবাইলের ফটোর আইডেন্টি ব্যাকগ্রাউন্ডে কিছু না কিছু দিচ্ছ, কেউ তো খালি সাদা রাখেনি। তুমি কুকুর দিচ্ছ, গরু দিচ্ছ, বাবা দিচ্ছ, মা দিচ্ছ, ভাই দিচ্ছ, বোন দিচ্ছ, ফুলের গাছ দিচ্ছ, আকাশ দিচ্ছ। রবীন বর্মন দিতে তো কোনো অসুবিধা ছিল না, আমি দিতে বলছি না, জোর করে বলছি না, তুমি লিখলে একজন তাই আমি বলছি। অসুবিধা কি ছিল? অসুবিধা তো কিছু ছিল না। তাহলে তোমার অন্তর এবং বাহির এক নয়। তুমি ভাবছো এখানে বিনা পাই, এখানে ভালো দেখে নিলাম, কিন্তু
ওই খাতিরটুকু, ওই প্রণামটুকু, ওই ভক্তিটুকু কিন্তু আমি করছি না। অনেক কারণ হতে পারে, তোমার ধর্মগত কারণ, তুমি গণা হতে পারো, তুমি অন্তর থেকে ভালোবাসো না, সেটা হতে পারে। There may be something cause behind it, you cannot deny that. So suppression of sexual desire may be the cause to prescribe chonium maculatum. So আজ এই পর্যন্ত থাক। এই চ্যাপ্টার আমি মাঝে মাঝে কন্টিনিউ করবো, অনেক দিন লাগবে। ইরেকটাইল ডিসফাংশন আরও অনেক বলার আছে, এর ম্যানেজমেন্ট বলার আছে। তাহলে মেল সেক্সুয়াল ডিজিজে, তারপর অন্যান্য সিমটম, এই চ্যাপ্টার ধরে যখন বলে ফেলেছি, এতে অর্কাইটিস আছে, এপিডিডাইমাইটিস আছে, ক্যান্সার অফ দ্য পেনিস আছে, অ্যাজিস্পার্মিয়া আছে, অনেক কিছু আছে। তখন চ্যাপ্টার বলে ফেলেছি, তো চ্যাপ্টারের প্রথম পার্টে আলোচনা করছি ইরেকটাইল ডিসফাংশন। আজ তাহলে এই পর্যন্ত রাখলাম। হ্যাভ এ গুড নাইট টু এভরিওয়ান।